সকাল 8টা, একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম। ওই প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর রকম ঠান্ডা পড়েছিল। এনারা হচ্ছে বালুচুরি স্বর্ণচুরির, এদের শোরুম আছে। এই কামানটি তৈরি করেছিল, ছোট আকৃতি। এই একটা বড়া 40 টাকা। আমি কখনো পোস্তের বড়া খাইনি। একটি হচ্ছে রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2। আপনাদের কাছে বলে দিই একদিনের ট্রিপে কত খরচ লাগলো আমার। এখন বাজে রাত্রি 9টা, 11:35-এ আমি ট্রেন ধরবো। ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। তো আপনারা সবাই জানেন ট্যুরিস্টদের জন্য খুবই পছন্দের একটি ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর আর হাওড়া বোকারো। এই ট্রেনটা করে মানে এটা দুটো যেহেতু কম্বিনেশনে চলে, তো আমি আজকে বোকারো পার্টটায় ট্রাভেল করছি টিল আদ্রা অবধি। কেন আমি আদ্রা অবধি ট্রাভেল করছি সেটা আমি আপনাকে আগে জানাবো। তো আদ্রার থেকে আমি আবার বিষ্ণুপুর আসব। তখন বিষ্ণুপুরে কি কি আমি ট্যুর করব, আর ট্যুরটা খুব স্পেশাল হতে চলেছে, কেননা এই ট্যুরটাতে আপনারা খুব বাজেটের মধ্যে কিভাবে ঘুরবেন, দিনে দিনে এসে কোন কোন স্পট দেখবেন, সব কিছুই ওই ব্লগের মধ্যে আপনারা জানতে পারবেন। সকাল 8টার থেকে দুপুর 3:45 অবধি, কেন কি 4টে নাগাদ আমার ফেরার ট্রেন আছে। তো যে কটা স্পট ঘুরবো, ভালো একটি হোটেলে লাঞ্চ করব, সেটাও দেখাবো। আর বিষ্ণুপুর বিখ্যাত স্বর্ণচুরি আর বালুচুরি শাড়ির জন্যে আশা করি এই শাড়ির যে প্রিপারেশন ওয়ার্কশপ, সেখানেও আপনাদেরকে একটু ভিজিট করিয়ে নিয়ে আসবো। চলুন তাহলে শুরু করা যাক। আজকে একটু অন্য রুট দিয়ে যাচ্ছি। আজকে ভাবছি শিয়ালদাদি না গিয়ে শ্রীরামপুর রুট দিয়ে যাব, তাই নৌকো করে এখন যাচ্ছি শ্রীরামপুর স্টেশনের দিকে। রাত্রি 10টা হয়ে গেছে। 10:11-তে একটি ব্যান্ডেল লোকাল আছে, ব্যান্ডেল হাওড়া লোকাল আছে, ওটা ধরবো। তারপরে আবার আছে 10:30টার মতন, মানে ওইটা 10:30টায় ধরলে ওটা হাওড়ায় গিয়ে পৌঁছেছে 11:12, টায় হয়ে যাবে। 10:07 আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের লোকাল ট্রেন। সামনের থেকে দুটো জেনারেল। এই যে S10, এটা আমাদের কোচ। তো বন্ধুরা 11:15, 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। চলুন তাহলে সিটে যাওয়া যাক। S10-এ ট্রাভেল করছি, আর সাইড লোয়ার বার্থ আমার সিট 71, একদম বাথরুমের পাশে। আমরা আদ্রা পৌঁছালাম। গুড মর্নিং ফ্রম আদ্রা। 5:30, আর এসে পৌঁছালাম আদ্রা স্টেশনে। বেশ ভালোই চলেছে। মেজর স্টেশনগুলো আমি মোটামুটি কভার করেছি, সেটা একটি আলাদা পার্টে দেব। বিষ্ণুপুর পেরিয়ে এলাম, সেই বিষ্ণুপুরই আবার যাব। তার জন্য এখন প্ল্যাটফর্ম নম্বর 4-এর দিকে যেতে হবে। সেখানে ট্রেন আসবে আপনার পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 6:24-এ, সেটা আমি ধরবো। ধরে আমি যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এই ট্রেনটা ঢুকছে 3:37, মানে 3:27। তো অত রাতে আমি নামতে চাইনি। আমি ভেবেছিলাম যে এমনিও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, দেখে নিয়েছেন, টুপি পরে নিয়েছি। তো আমি ভেবেছিলাম যে আদ্রায় নামবো, আরামসে ওই পুরুলিয়া এক্সপ্রেসটা ধরবো আর বিষ্ণুপুর যাব। 7:30, 8:45-এর মধ্যে পৌঁছে যাব, কোনো সমস্যা হবে না। এর জন্যই এই ট্রেনে আসা। নতুবা আপনি অনায়াসে আপনার সকালের যে রূপসী বাংলা এক্সপ্রেস আছে সেটা ধরে চলে আসতে পারেন।
নেমে গেছি বিষ্ণুপুর স্টেশনে, এখন বাজে সকাল 7:50। ফ্রেশ হয়ে গেছি, এবার বেরোবো, এক্সপ্লোর করতে বেরোবো, দেখবো কি কি আছে আর আপনাদেরকেও দেখাবো। যারা বিষ্ণুপুর বেড়াতে আসবেন তারা হাওড়া, শালিমার, সাঁতরাগাছির থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। কিন্তু আমি বলবো আপনাদের জন্যে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা দুজন আসবেন তারা রূপসী বাংলা ধরে আসুন। সাঁতরাগাছির থেকে ওটা 6:30টার দিকে ছাড়ে আর 9:30টায় আপনাকে এই বিষ্ণুপুরে নামিয়ে দেবে। চলুন তাহলে বেরোই। উনি বলছেন যে 300-400 টাকার মধ্যে রিক্সা করে, এই যে রিক্সা দেখতে পাচ্ছেন, এই যে রিক্সাগুলো, এই রিক্সা করে উনি আমাকে পুরো এই বিষ্ণুপুরে যা আছে দৃষ্টাব্য জিনিস যা যা সব কিছু ঘুরে দেখিয়ে, মোনালিসা হোটেল একটা খুব এখানে বিখ্যাত হোটেল আছে, ওখানে লাঞ্চ করে আমরা এখানে চলে আসবো। কেন কি আমাকে আবার আরণ্যক ধরতে হবে সাঁতরাগাছি যাওয়ার জন্য। চলুন তাহলে 300 টাকাই, ওই 400 টাকাই হবে, একটু কমে করা যাবে না? তুমি রাস্তাটা ঘুরে আমার পয়সাটা দিবে, আর বেশি কিছু বলবো না। ঠিক আছে চলুন তাহলে। এখন আমরা কোথায় যাচ্ছি? প্রথমে যাবো আগে রাসমঞ্চ। ওকে, তো বন্ধুরা এখানকার বিখ্যাত টেরাকোটার মন্দির হচ্ছে রাসমঞ্চ, ওটা আগে আমরা দেখতে যাবো প্রথমে। সকালের বিষ্ণুপুরের ফিলটাই আলাদা, একটা চার্মিং ওয়েদার। হ্যাঁ, লাল মাটির দেশ এটা, মল্লভূম রাজাদের দেশ এটা। হ্যাঁ, এই রাসমঞ্চ। সো বন্ধুরা দেখতে পাচ্ছি রাসমঞ্চের প্রথম গ্লিমস। এখান থেকে টিকিট করতে হবে। সিকিউরিটি বলছে যে এখানে রাসমঞ্চের ভিডিওটা করা যাবে না। হ্যাঁ, দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়লো 25 টাকা। এই টিকিটটা দিয়ে আমি অনেকগুলো মন্দিরে ঘুরতে পারবো, ইনক্লুডিং এই রাসমঞ্চতে। বাইরে থেকে এই মন্দিরটি একটি পিরামিডের স্ট্রাকচারের মতন লাগে। বিষ্ণুপুরের প্রাচীনতম আর মোস্ট সিগনেচার মনুমেন্ট হচ্ছে রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে রাস উৎসবকে পালন করার জন্যে মল্লরাজ বীর হাম্বির এটি নির্মাণ করেন। রাসমঞ্চ দেখে আমরা যাচ্ছি মদন মোহন মন্দিরে। আপনারা দেখছেন মদন মোহন মন্দির, ভিতরে গিয়ে দেখি কেরম মন্দিরটি। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিং দেব এই মন্দিরটি নির্মাণ করেন। টেরাকোটা কাজের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরে আপনার রাধাকৃষ্ণকে পূজিত করা হয়। মদনমোহন এখানে শ্রীকৃষ্ণকে উল্লেখ করে বলা হয়েছে। সব টেরাকোটার, এগুলো সব টেরাকোটার না নাকি? গয়নাগুলো সব টেরাকোটা, সব পোড়া মাটি। কিরকম প্রাইস ওগুলো? এগুলো 30, আচ্ছা, আর এগুলো 50 করে। 30 আর 50 করে। বিষ্ণুপুরে যদি আসেন আর টেরাকোটার জিনিস কিনবেন না, এরকম তো হতে পারে না। মদনমোহন মন্দিরের বাইরে এরকম অনেক সুভিনিয়ার শপ পেয়ে যাবেন যারা টেরাকোটার জিনিস বিক্রি করছে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি পাথর দরজা দেখতে। এটা হচ্ছে আপনার এখান, হ্যাঁ এটা হচ্ছে আপনার রাজবাড়ির কাছাকাছি। এটা হচ্ছে পাথরা রথ, তারই একটা অংশ বলতে পারেন। পোড়া মাটি দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছেন। রথের চাকাগুলো আছে এখানে, মানে পোড়া মাটি দিয়ে কি সুন্দরভাবে যে বিষ্ণুপুরে মন্দির বা যে কোনো আকৃতিগুলোকে দেওয়া হয়েছে, না দেখলে আপনি বিশ্বাস করবেন না মল্ল রাজাদের সময়কালে। তো বন্ধুরা আমরা চলে এসেছি গড় দরজার সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজপ্রাসাদের কমপ্লেক্স।
তার কিছু অবশিষ্ট এখন দাঁড়িয়ে আছে। ছোট আকৃতি, সেই পোড়া মাটি দিয়ে তৈরি। দুর্গর শুধু অবশিষ্ট বেঁচে আছে। এটা হয়তো প্রবেশদ্বার ছিল। এই গড় দরজার নির্মাণকাল 16 থেকে 17 শতাব্দী বিভিন্ন মল্ল রাজাদের সময়কালে হয়েছিল। পোড়ামাটি দিয়ে তৈরি। এখন এখানে পায়রারা খেলে। খুব সুন্দর একটি নিদর্শন। রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যেই এই ফোর্টটি আজ অবস্থিত। ল্যাটারাইট মাটি আর পাথর দিয়ে মিশ্রণ করে এই ফোর্টের দরজাটি তৈরি করা হয়েছিল। চলুন, সামনে যে অংশটা দেখছেন এটা হচ্ছে রাজবাড়ির অংশ। মৃন্ময়ী মাতার মন্দির। তারপরে এখানে তো কামানগুলো মল্লরাজদের কুলদেবী। আচ্ছা, এই দেখুন মা দুর্গা মা। তারপরে 10তলা পুকুরটা দেখবেন, চলুন দেখুন বড় বড় কামান, ভারতের ফুটায় দুর্গা পূজা। দেখুন কামান, লোহার মাল পেটি। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কে জানে। কত বছরের পুরনো বলেছিস? হ্যাঁ লেখা আছে। হ্যাঁ সে তো এত পুরনো যখন এই ঠাকুর, সেখানে ওটা কত কিছু না, 1029 বছরের পুরনো ঠাকুর আমাদের। 1029 বছর। ইনি হচ্ছেন বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর। চলে এসেছি একটি সুন্দর প্রাকৃতিক স্নিগ্ধতায় ভরা একটি স্থানে। জায়গাটার নাম হচ্ছে লাল বাঁধ। মল্ল রাজাদের সময় এই বাঁধটাকে খনন করা হয়েছিল। এই হচ্ছে লাল বাঁধ। কত বড় বাঁধ দেখছেন, কত বড় বাঁধটা। খুব সুন্দর একটি পরিবেশ। একটা কথা তো অবধারিতভাবে সত্যি যে বিষ্ণুপুর মানেই হচ্ছে ইতিহাসের ছড়াছড়ি। মানে আপনি বিষ্ণুপুরে আসলে পরে মল্ল রাজাদের তৈরি এখানে প্রচুর নিদর্শন পাবেন। তো মানে আপনি আসুন, এখানে দেখুন, উপভোগ করুন। আর নভেম্বর থেকে মানে অক্টোবর থেকে মার্চ মানে দোল পূর্ণিমার আগে অবধি প্লেজেন্ট ওয়েদার থাকে, ঘুরতেও ভালো লাগবে আর অনেক কিছু আপনি দেখতে পারবেন। মানে এগুলোর বয়স কোনোটা 700 বছর, কোনোটা 1000 বছর এরকম। মানে আমি দেখে অবাক হয়ে গেছি, মানে জাস্ট স্টান্ড। এই বিশেষ মন্দিরগুলো ছাড়াও আমি সেদিন দেখে নিয়েছিলাম আরও কিছু বিশেষ ঐতিহ্যবাহী টেরাকোটার মন্দির। টেরাকোটা কাজের আরেকটি নিদর্শন এই লালজি মন্দির। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহ এটি নির্মাণ করেন। এই মন্দিরটিকে লালজিউ মন্দির অথবা রাধাকৃষ্ণ মন্দিরও বলা হয়ে থাকে। চলুন জগন্নাথ মন্দির দেখে আসি। এই মন্দিরকে রাধেশ্যাম মন্দিরও বলা হয়ে থাকে। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চিত্তর্ষণ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এটির ইম্পর্টেন্স হচ্ছে যে এটি টেরাকোটা আর ল্যাটারাইট এই দুইটা মিক্সচারে তৈরি। এখন আমি দাঁড়িয়ে আছি জোর বাংলো মন্দিরের সামনে। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এটি নির্মাণ করেন। পুরো মন্দির জুড়ে টেরাকোটার অসাধারণ কাজ লক্ষ্য করা যায়। মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত, যুদ্ধের দৃশ্য ও কৃষ্ণলীলাকে সুন্দর করে খোদাই করা হয়েছে। আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখছেন এটাকে বলা হয় শ্যাম রায়ের মন্দির। শ্রীকৃষ্ণের আরেক নাম শ্যাম রায়, তাই এই মন্দিরটি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে।
1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেন। টেরাকোটার এক অপূর্ব নিদর্শন এই মন্দিরটি। বিষ্ণুপুরে আসলে পরে অবশ্যই এই মন্দিরটি আপনারা ভিজিট করে দেখবেন। ঘুরতে ঘুরতে চলে এসেছি এই কামানের সামনে। এই কামানের একটা ইতিহাস আছে। এটাকে বলা হয় দলমাদল কামান। দল মানে হচ্ছে অনেক শত্রু, আর মাদল মানে হচ্ছে আঘাত। অনেক শত্রুকে আঘাত করার জন্য এই লোহা দিয়ে তৈরি কামানটি তৈরি করা হয়েছিল। চলুন দেখি কামানটিকে। কি বড় দেখতে পাচ্ছেন। মল্ল রাজারা এই বিষ্ণুপুর শহরকে বাঁচাতে এই কামানটি তৈরি করেছিল। যখন এই বিষ্ণুপুরের উপরে বর্গির মানে মারাঠারা যখন আক্রমণ করত, তখন এই মারাঠাদের আক্রমণকে প্রতিহত করার জন্য এই কামানটি তৈরি করা হয়েছিল। দলমাদল কামান। একটা ওয়েটেজ আছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন কি অ্যারোগেন্স আর কি প্রাইড নিয়ে দাঁড়িয়ে আছে এই অনুভব। এটা হচ্ছে, এনারা হচ্ছে বালুচুরি স্বর্ণচুরির এদের শোরুম আছে। এদের আপনি এখানে গিয়ে দেখতে পারবেন যে কি করে স্বর্ণচুরি আর বালুচুরি শাড়ি তৈরি করা হয়। এই যে অনুভব। চলুন এর ভিতরে গিয়ে যাই, দেখি। বিষ্ণুপুর আসলে পরে অবশ্যই আপনারা রিক্সায় অথবা অটোতে যেটাতেই ঘুরুন না কেন, আপনারা তাদেরকে রিকোয়েস্ট করবেন অনুভব শাড়ি সেন্টারে নিয়ে যেতে। এই অনুভব শাড়ি সেন্টারে আপনারা দেখতে পারবেন যে কি করে কারিগররা নিজের হাতে সোনাচুরি আর বালুচুরি শাড়ি তৈরি করছেন। দাঁড়িয়ে আছি মোনালিসা হোটেলের সামনে। সো বন্ধুরা, আমি চলে এসেছি মোনালিসা এই হোটেল রেস্টুরেন্টে। এখানে লাঞ্চ অলরেডি তৈরি হয়ে গেছে, মানে এখন বাজে 11টা। এখন 11টার সময় লাঞ্চ আর ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই একসঙ্গে করে নেব। এখান থেকে তারপরে স্টেশনে চলে যাব, কাকাকে টাকা মিটিয়ে দিয়ে স্টেশনে গিয়ে বসে একটু এডিটিং করবো। হ্যাঁ, কী আছে গো? পোস্টার করা হবে? পাওয়া যাবে না? কত টাইম? 10-15 মিনিট। তাহলে খেতে খেতে দিয়ে দিও। তাহলে খেতে খেতে তাহলে একটু পরে খাবার দিচ্ছি। দাও তাহলে, ঠিক আছে। মানে একটু পরে বলতে কটায়? 10-20 মিনিট পর। ঠিক আছে। মানে কত করে ওটা কি প্লেটের মধ্যে থাকে না আলাদা করে? আলাদা করে বেশি আছে। প্লেট দেখে দেবো, দু রকম প্লেট আছে, 120 আছে, একটা 70 আছে। চিকেন থালি কত? খাবারটা হচ্ছে 70 টাকা, চিকেন 100 টাকা প্লেট। ঠিক আছে, তাহলে চিকেনের একটা করবেন আর পোস্ত বড়া। পোস্ত বড়া আলু ভাজা দিয়ে ওটা করবেন 120 আলু ভাজা পোস্ত বড়া থালি পিস, আর চিকেন 220। তাই পোস্ত বড়াও দিচ্ছি। তো শুনলেন আপনারা, মানে মোটামুটি আমার পোস্ত বড়া, আলু ভাজা, চিকেন থালি নিয়ে 220 টাকা পড়বে। পোস্ত বড়া পার পিস 40 টাকা করে। A few moments later. ইনি বলছেন যে যদি আমি পোস্ত বড়া না নিই তাহলে এখনই থালি দিয়ে দেবে আমাকে চিকেন দিয়ে। কিন্তু আমি বললাম আমি তো ওয়েট করবো, আমার ট্রেন তো সেই 3:52-তে। তাই আমি রিক্সাওয়াল কাকাকে বলে আসলাম যে তুমি একটু ওয়েট করো, আধ ঘন্টা আমি এখানে বসি, পোস্ত বড়া দিয়ে খেয়ে আমি আজকে যাব। যখন সময় আছে হাতে, তো আশা করি দেখি এই মিশনটা সাকসেসফুল হয় কি না। তো বন্ধুরা, খাবার এসে গেছে। এটা কিসের তরকারি? এটা মুড়ি ঘন্ট। এটা শুক্তো। এটা ডাল, আলু ভাজা, পোস্ত বড়া, চাটনি। এটা আমের চাটনি, পাঁপড় ভাত। ঠিক আছে, পাঁপড় দিয়েছি, খালি চিকেনটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যে আমি থালিটার নাম বললেন উনি, যা আইটেমগুলো বললেন, এটা হচ্ছে 120 টাকা। চিকেন নিয়ে 220 টাকা, চিকেন 100 টাকা। আর এই হচ্ছে পোস্ত বড়া। এই একটা বড়া 40 টাকা। আমি কখনো পোস্তের বড়া খাইনি, অনেকবার শুনেছি, তাই এখানে এসে খেয়েই যাবো এটাই ভেবে গেছি। খুব ভালো। চলুন তাহলে খাওয়াটা ফিনিশ করি।
সঙ্গে চিকেন, এটা তো দেখানো হয়নি তখন। টোটাল 4 পিস আছে। দাঁড়িয়ে আছি রেলওয়ে প্রিমাইসেসে, বাজে 12টা 20। মোনালিসা হোটেল থেকে বেরিয়ে চলে এলাম। এখন এখানে বসতে হবে 2-2.5 ঘন্টা। ট্রেন মানে ফিরতি ট্রেন সাঁতরাগাছি অবধি। আমি ফিরছি আরণ্যক এক্সপ্রেসে, যেটা ভজুড়ি থেকে শালিমার অবধি যায়, কিন্তু এখন শালিমার যাচ্ছে না, সাঁতরাগাছি অবধি যাচ্ছে। আছে 3:52। তো চলুন স্টেশনের ভিতরে যাই, আপনার সঙ্গে কিছু কথা বলি। আপনার পোস্তর বড়া একটু ছোট মনে হলো আপনার সাইজে, কিন্তু খেতে বেশ ভালো। 40 টাকা করে পিস, দারুণ খেতে। আমি রিকমেন্ড করব আপনারা যারা বিষ্ণুপুর আসবেন মোনালিসা হোটেলে অবশ্যই খাবেন, আপনাদের কিন্তু বেশ তৃপ্তি লাগবে খেতে গিয়ে ওখানে। এবার বাড়ি ফেরার পালা, তাই আপনাদের কাছে বলে দিই একদিনের ট্রিপে কত খরচ লাগলো আমার। এমনি আপনার হাওড়ার থেকে এই বিষ্ণুপুর অবধি ট্রেন ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসে 165, আর সেকেন্ড সিটিংয়ে হচ্ছে 110 টাকা পার হেড। এবার আমার রিক্সা করে পুরো ট্যুর করতে খরচ পড়লো 400 টাকা। আমি 300 টাকা বলেছিলাম, উনি ওয়েটিং ফিটিং চার্জ নিয়ে ওটা 400 টাকা, তো ওটা মানা যায়, ঠিক আছে। 400 টাকা মানে আমার লাগলো 165। যেহেতু 165 না করে আমি তো আদ্রা অবধি টিকিট করেছিলাম, প্লাস ওখান থেকে আবার রিটার্ন করেছি আপনার বিষ্ণুপুর অবধি, তো 83 টাকা এক্সট্রা, 283 টাকা আমার লেগেছে। কিন্তু আপনাদের তো ওইটা করার কথা নয়, আপনারা ডাইরেক্ট হাওড়া বা শালিমার বা সাঁতরাগাছির থেকে আপনারা বিষ্ণুপুর চলে আসবেন। 110 টাকা লাগবে, স্লিপারে আসলে 165 টাকা লাগবে। তো সেই হিসাবে প্লাস রিক্সা চার্জ। আর মোনালিসা হোটেলে খেয়েছি আমার, আমি তো ব্লগে বলেইছি যে 220 টাকার প্লেট প্লাস এক্সট্রা একটা বড়া নিয়েছিলাম, মানে পোস্তর বড়া, তো 40 টাকা 260 টাকা হয়েছে। তো আমার 260 টাকা, ওই দিকে 400 টাকা, 660 টাকা প্লাস 283 টাকা, মানে 800 টাকার কিছু উপরে আমার টোটাল খরচ লেগেছে। এবার আপনারা ওটা ওখান থেকে একটু মাইনাস করে দিন, তো ওটা মোটামুটি 700 টাকার মধ্যে হয়ে যাবে। দুজন আসলে ওটা 350 টাকা করে আপনারা ডিভাইড করে নিতে পারবেন। এই হচ্ছে আপনার একদিনের টোটাল খরচ, একজন অথবা দুজন আসলে পরে। আপনাদের কাছে যদি কনফার্ম অথবা আরএসিতে টিকিট থাকে, তাহলে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে রিটায়ারিং রুমের ব্যবস্থাও আছে। এখানে 2টি রুম আছে, একটি হচ্ছে রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2। রুম নাম্বার 1 প্ল্যাটফর্ম নাম্বার 2 এর দিকে, আর রুম নাম্বার 2 প্ল্যাটফর্ম নাম্বার 3 এর দিকে। আপনি এই 2টি রুম অফলাইন অনলাইন মোডেও বুক করতে পারেন। অফলাইনে এটির ভাড়া পড়বে 300 টাকা প্রত্যেক দিন। আপনি মিনিমাম 12 ঘন্টার থেকে ম্যাক্সিমাম 48 আওয়ার্সের বুক করতে পারেন। এটি হচ্ছে রুম নাম্বার 1-এর কন্ডিশন। 2টি সিঙ্গেল বেড, বাথরুমের অবস্থাও মোটামুটি ভালো, বেসিন ব্যবস্থাও আছে। আপনি এখানে অনলাইন মোডেও বুক করতে পারবেন, যার ভাড়া পড়বে এসি রুম নিয়ে 499 টাকা। যদি আপনারা এখানে থাকতে চান তাহলে অবশ্যই কনসিডার করতে পারেন। রুম নাম্বার 2 রুম নাম্বার 1-এর থেকে একটু বেটার কন্ডিশনে আছে, তাই বলবো বাজেট প্রপার্টির মধ্যে এটি একটি ভালো অপশন। ব্লগটাকে আমি এখান থেকে শেষ করছি, তো দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ বিষ্ণুপুর স্টেশন থেকে আপনাদের সবাইকে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কৃতিকা ট্রাভেলগ চ্যানেল।